সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 12 এর সেমিস্টার 3 নিয়ে। আজকের কিন্তু আমরা করব সেমিস্টার 3 এর পার্ট 4। তো দেখো কোন চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব, এই দেখো অ্যাকাউন্টিং রেশিও, তার পার্ট 4 নিয়ে আমরা আলোচনা করব। আগের ভিডিওতে কিন্তু আমি পার্ট 3 তে 10টা এমসিকিউ, প্রচন্ড ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, ঠিক আছে? সেগুলো তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নাও। ঠিক আছে, আজকে আমি আবার আবার কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। 10টা মতো এমসিকিউ নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, আগের এমসিকিউ এর পার্ট তোমরা যদি না দেখো তাহলে আজকের পার্ট তোমরা কিছুই বুঝতে পারবে না। হিসেব মতো পার্ট 1 দেখবে, পার্ট 2, পার্ট 3, তারপর আজকের এই ভিডিওটা দেখা তোমরা স্টার্ট করবে, ঠিক আছে? তাহলে চলো, আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব এমসিকিউ এর অঙ্কতে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো দেখো, আমরা স্টার্ট করব 23-এর দাগের কোয়েশ্চেন থেকে। তাহলে দেখো 23-তে কি বলে দিয়েছে, ক্রেডিট সেল ইজ 75% অফ ক্যাশ সেলস, ঠিক আছে? ইফ টোটাল সেলস ইজ 3,50,000, দেন ক্যাশ সেলস ইজ। তো এখানে দেখবে কিছু অপশন তো দিয়ে দিয়েছে। তাহলে দেখো, আমি না প্রথমে আগে এই কথাটাকে একটু লিখে নিই। তো বলে দিয়েছে দেখো ক্রেডিট সেলস, আমি এই কথাটাকে একটু লিখে নিই। ক্রেডিট সেলস, ক্রেডিট সেলস কত বলে দিয়েছে, ইজ 75%, 75% অফ ক্যাশ সেলস। এই কথাটা আমি কেন লিখে নিলাম বলো তো? কারণ এই কথাটার মধ্যেই কিন্তু অঙ্কের আসল যেটা মানে সেটা কিন্তু লুকিয়ে আছে। দেখো এখানে কি বলে দিয়েছে, ক্রেডিট সেলটা কত, ক্রেডিট সেলটা কত, দেখো আমি এখানে লিখছি ক্রেডিট সেল কত, ক্রেডিট সেল কত হবে, বলেছে ক্রেডিট সেল ইজ, ক্রেডিট সেল হবে 75% অফ ক্যাশ সেলস। ক্যাশ সেলস যত তার 75%। তো ক্যাশ সেলস কত আমি কি জানি, ক্যাশ সেলস কত জানি না। তাহলে ক্যাশ সেলস যদি হয় তোমার 100, ক্যাশ সেলস যদি হয় 100, যদি আমি ধরে নিলাম, আমি তো ক্যাশে কত বিক্রি হয়েছে জানি বলো? এখানে বলেছে না এই যে 75% অফ ক্যাশ সেলস, ক্যাশ সেলস যে কত আমি তো জানি না, আমি ধরে নিলাম ক্যাশ সেলস হলো 100, আমি এখানে পাশে লিখে রাখছি, ধরলাম, ধরে নিয়েছি। তাহলে ক্যাশ সেলস মানে ক্যাশে যদি 100 টাকার জিনিস আমি যদি ক্যাশে বিক্রি করে থাকি, তাহলে কি বলেছে ক্রেডিট সেল কত হবে, ক্রেডিট সেল হবে ইজ 75% অফ ক্যাশ সেলস। তাহলে ক্রেডিট সেল কত হবে, ক্রেডিট সেল কিন্তু হবে ক্যাশ সেলসের 75%। তো ক্যাশ সেলস দেখো কত 100, তার 75, এই হলো 75%, বোঝা গেল? তাহলে এই দেখো ক্যাশ সেলসের 75%, তাহলে 100 ইন্টু 75% মানে কত, এরকম করব, 100 কাটবে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি 75, ঠিক আছে? তার মানে ক্যাশ সেলস কত টাকার হয়েছে, এই সরি ক্রেডিট সেল হয়েছে কত টাকার, 75 টাকার জিনিস আমি কিন্তু ধারে বিক্রি করেছি। আর 100 টাকার জিনিস, 100 টাকার জিনিস আমি কি করেছি, 100 টাকার জিনিস আমি ক্যাশে বিক্রি করেছি, বোঝা গেল? তাহলে টোটাল সেলস কত হবে বলো বলো, টোটাল সেলস, তাহলে টোটাল সেলস হবে, ক্যাশে বিক্রি করেছি 100 টাকার জিনিস, ধারে বিক্রি করেছি 75 টাকার জিনিস, তাহলে টোটাল সেল কত বলো, টোটাল সেল হলো 175 টাকা। তাহলে 175 টাকা। এইবারে দেখো বইয়ের মধ্যে কি বলে দিয়েছে, দেখো বইয়ের মধ্যে টোটাল সেল বলে দিয়েছে 3,50,000, তাই না? বইয়ের মধ্যে টোটাল সেল কত বলে দিয়েছে, 3,50,000। তাহলে এই যে 3,50,000 এটা কি, টোটাল সেল, বইতে বলে দেওয়া টোটাল সেল, বইতে বলে দেওয়া। আর আমাদের বের করা টোটাল সেল কত, এই দেখো আমাদের বের করা টোটাল সেল কত, দেখো টোটাল সেল হলো 175। তাহলে দুটোই তো সেম ব্যাপার, একই তো কথা, তাই না? 175ও টোটাল সেল, এইটাও টোটাল সেল, তাহলে দুটোই কি সেম, একই কথা। তাহলে আমি এখানে লিখছি 175ও যা, 3,50,000ও কি ওই একই কথা, তাই না? তাহলে বোঝা গেল তো ব্যাপারটা কিরকম হলো। তাহলে এবার আমরা ঐকিক নিয়ম করব। তাহলে এক মানে কত, 3,50,000 বাই কত 175। তাহলে অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে তোমরাই দেখে বলো, ক্যাশ সেলস ইজ, ক্যাশ সেলস কত জানতে চেয়েছে, দেখো ক্যাশ সেলস কত, এই দেখো ক্যাশ সেলস দেখতে পাচ্ছ, ক্যাশ সেলস এই দেখো, ক্যাশ সেলস কত
দেখো 100, তার মানে 100 ইজুকাল টু কত জানতে চেয়েছে। তাহলে এটা যেমন আছে আমি লিখবো 3,50,000, 3,50,000 বাই 175 ইন্টু কত 100। ঠিক আছে, এবারে কি করবে তোমরা, এই দেখো 175 একে 175, 175 দুয়ে কত 350, তারপরে এই তিনটে শূন্যকে কেটে এখানে নিয়ে নাও। তাহলে এই তো আমাদের খেলা শেষ হয়ে গেল। এই দেখো 2000 আর এই 100কে গুণ করে দাও, তাহলেই কত হয়ে যাবে 2,00,000 টাকা। তাহলে এই তো আমাদের হয়ে গেল। তাহলে ক্যাশ সেলস কত হয়েছে, 2,00,000 টাকার কিন্তু ক্যাশ সেলস হয়েছে। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল কতটা, আমাদের হয়ে গেল 23-এর দাগেরটা। চলো নেক্সট আমরা এবারে চলে যাব 25-এ। তো আমি দেখো এটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ। তাহলে দেখো এবারে আমরা চলে যাব 25-এ। তো দেখো 25-এ কি বলে দিয়েছে, ক্যালকুলেট ডেটর্স টার্নওভার রেশিও। তাহলে দেখো ডেটর্স টার্নওভার রেশিও আমাদের কাছে জানতে চেয়েছে। তো ডেটর্স টার্নওভার রেশিও বের করবার সূত্র আমরা কি জানি, আগে আমি এখানে লিখে নেব ডেটর্স, তারপরে আমি কি লিখবো, টার্নওভার রেশিও, টার্ন ওভার, ডেটর্স টার্ন ওভার রেশিও। তাহলে ডেটর্স টার্নওভার রেশিও বের করবার সূত্র আমরা কি জানি, জানি কিন্তু ক্রেডিট সেলস, ক্রেডিট সেলস বাই অ্যাভারেজ ডেটর্স, তাই না, বাই অ্যাভারেজ ডেটর্স। তাহলে এই হলো আমাদের কি সূত্রটা। এবারে আমরা কি করব, তাহলে দেখো এবারে আমরা ক্রেডিট সেলের জায়গায় কি লিখবো, ক্রেডিট সেল, আর অ্যাভারেজ ডেটর্সের জায়গায় লিখবো অ্যাভারেজ ডেটর্স। কিন্তু কথাটা হলো আমাদের এখানে কত কত বলে দিয়েছে দেখি তো, ক্রেডিট সেল কত বলে দিয়েছে অঙ্কের মধ্যে, ক্রেডিট সেলস কিন্তু বলেই দিয়েছে 9,00,000 টাকা। তাহলে আমরা এখানে লিখে নেব 9,00,000, 1 2 3 4 5, 9,00,000। এবারে এইখানে দেখো কি বলে দিয়েছে, এখানে কিন্তু দেখো বলে দিয়েছে অ্যাভারেজ ডেটর্স। তাহলে দেখো এখানে ডেটর্স কত বলেছে, ডেটর্স বলেছে 90,000। আর একটা কথা কিন্তু এখানে এক্সট্রা বলেছে, সেটা হলো কিন্তু বিল রিসিভেবল 60,000। আচ্ছা ডেটর্স তো বুঝলাম বলে দিয়েছে, অ্যাভারেজ ডেটর্স তো আর ওইভাবে বলেনি যে ওপেনিং ক্লোজিং থাকলে, ওপেনিং ডেটর্স আর ক্লোজিং ডেটর্স থাকলে আমি দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে অ্যাভারেজ ডেটর্স বার করতাম। এখানে যেহেতু একটাই ডেটর্স বলেছে তাহলে আমি এখানে লিখে দেবো। কিন্তু তাছাড়া না, এখানে আরেকটা ওয়ার্ড ইউজ করেছে, কি ওয়ার্ড, সেটা হলো কিন্তু বিল রিসিভেবল। বিল রিসিভেবল মানে কি, বিলস রিসিভেবল মানে হলো, ভাবো আমি কাউকে কোনো জিনিসপত্র ভাবো বিক্রি করেছি, কিছু একটা জিনিস বিক্রি করেছি, তো যাকে বিক্রি করেছি সে আমাকে টাকা দিতে পারছে না, বলেছে পরে টাকা দেবে। এখন একটা বিল দিয়েছে, একটা বিল মানে একটা পেপার দিয়েছে, যে পেপারে লেখা আছে যে আমি আজ থেকে 2 মাস পরে আমাকে, ওই লোকটা, ওই লোকটা এরকম ভাবে লিখেছে যে আজ থেকে 2 মাস পরে টাকাটা আমাকে শোধ করে দেবে, দিয়ে একটা সিগনেচার করে বিলটা আমাকে দিয়ে দিয়েছে, একটা পেপারে সিগনেচার করে লিখে আমাকে দিয়ে দিয়েছে। তো এটাকে বলা হয় কিন্তু বিল রিসিভেবল। ওই বিলটা আমি রিসিভ করে নিয়েছি, তো 2 মাস পরে গিয়ে আমি বিলটা দেখাবো, দেখিয়ে বলবো দে আমায় টাকা দে, এরকম বলবো। বোঝা গেল তো। তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারলে যে বিল রিসিভেবল ব্যাপারটা কি। তাহলে যে আমাকে টাকা দিতে পারলো না, পরে টাকা দিয়ে দেবে বললো, তাহলে সেই টাকাটাকেও আমি কি ডেটর্সই তো বলবো। যে আমাকে এখন টাকা দেবে না, পরে আমায় টাকা দেবে, সেই সমস্ত টাকাগুলোকে আমি কি বলবো, ডেটর্সের টাকা বলবো। যে সমস্ত ব্যক্তিরা আমাকে পরে টাকা দেবে, সেই সমস্ত ব্যক্তিদের কি বলবো আমি, বলবো কিন্তু ডেটর্স। তাহলে যে আমাকে বিল দিল 60,000 টাকার, 60,000-এর বিল দিল, তার মানে কি সে আমাকে তো এখন টাকা দিল না, আজ থেকে 2-3 মাস পরে দেবে, তাহলে সেই টাকাটাও কি ডেটর্স দিতে হবে, তাই না। তাহলে দেখো খুব ভালো করে দেখো এখানে, এমনিতে তো ডেটর্স বলেই দিয়েছে 90,000, এমনিতে তো দেখো ডেটর্স বলেই দিয়েছে কত 90,000। ঠিক আছে, তার সাথে আবার 60,000 যোগ করব, এটা হলো বিল রিসিভেবল। তার মানে এটাও এক টাইপের কি ডেটর্স। তাহলে এবারে চলো আমরা এখানে লিখবো কত 9,00,000। আচ্ছা এই দুটোকে আমরা যোগ করলে কত পাবো, পাবো কিন্তু 1,50,000। ঠিক আছে, এই যে 90,000 আর 60,000 যোগ করব, করলে পাবো, তাহলে এখান থেকে আমরা 4টে শূন্য কাটবো, এখান থেকে আমি 4টে শূন্য কাটবো, তাহলে 15 × 15, 6 × 15, 90। তাহলে এখানে আমরা কত পেলাম, 6 টাইমস। ঠিক আছে, তাহলে এই তো আমাদের হয়ে গেল 25-এরটা। 25-এ আমাদের দেখবে কি বলে দিয়েছে, বি এর দাগে দেখবে রয়েছে কিন্তু। বোঝা গেল। চলো এটা মুছে দিয়ে নেক্সট অঙ্কে যাব।
দেখো এবারে আমরা কিন্তু করব 27 এর অঙ্ক। তাহলে দেখো 27 এ কি বলে দিয়েছে, ইফ গ্রস প্রফিট রেশিও ইজ 25% অন কস্ট অ্যান্ড সেল প্রাইস ইজ 6 লাখ দেন কস্ট প্রাইস উইল বি, দেখো চারটে অপশন বলে দিয়েছে। তাহলে খুব ভালো করে দেখবে। তাহলে দেখো এখানে কি বলে দিয়েছে, গ্রস প্রফিট কত, 25% অন কস্ট। তাহলে গ্রস প্রফিট মানে প্রফিটটা কত হবে, প্রফিটটা কত হবে বলে দিয়েছে 25% অন কস্ট। এই যে এই কথাটা আছে না, এই যে বলে দিয়েছে গ্রস প্রফিট, আমি গ্রস প্রফিটকে না শর্টে জিপি বলে লিখছি, গ্রস প্রফিট। তারপরে দেখবে এই যে কথাটা রয়েছে না, 25% অন কস্ট, এই কথাটায় যে শব্দটা সব থেকে ইম্পর্টেন্ট না, সেটা হলো কি বলতো, সেটা হলো এই যে পার্সেন্টেজটা, এই যে 25% এটা অন মানে উপরে, কার উপরে, কস্টের উপরে, বোঝা গেল? তাহলে এই যে 25% প্রফিট করছে, 25% প্রফিট, গ্রস প্রফিট করছে, প্রফিট করছে, এটা কস্টের উপরে। কস্টের উপরে মানে কি, খরচাটা আমরা ধরে নেব 100। কস্ট মানে কি, খরচা, কোনো জিনিস তৈরি করতে যে খরচা হয়। তাহলে আমি কস্ট কত ধরে নেব, কস্টকে ধরে নেব 100। ঠিক আছে, কোনো একটা জিনিস তৈরি করতে আমি ধরে নেব 100 টাকা খরচা হয়েছে। দেখো এখানে যদি লেখা থাকতো 25% অন সেলস, যদি এখানে লেখা থাকতো 25% অন সেলস, তাহলে আমি সেলটাকে 100 ধরে নিতাম। এই অনের পরে যে জিনিসটা থাকবে না তাকে 100 ধরে নিতে হবে। অনের পর কস্ট থাকলে কস্টকে 100 ধরে নেব, অনের পর সেলস থাকলে আমি সেলসকে 100 ধরে নেব। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিরকম ভাবে করব। কস্টকে আমি 100 ধরে নিলাম, তার মানে ব্যাপারটা কি, কোনো জিনিস তৈরি করতে খরচা হচ্ছে 100, বলেই দিয়েছে দেখো গ্রস প্রফিট কত, 25%। তো প্রফিট বলে আমি লিখছি, আর গ্রস প্রফিট অত বড় কথা আর লিখছি না। তাহলে প্রফিট কত, 25, বোঝা গেল? প্রফিট কত, 25। তাহলে তোমরাই বলো, কোনো জিনিস তৈরি করতে খরচা হচ্ছে 100, সেটাকে যখন আমি বিক্রি করছি তখন প্রফিট করছে 25। তার মানে তোমরা আমাকে বলো যে আমি বিক্রি করছি কত টাকায়, মানে আমি সেল করছি তার মানে কত টাকায়, আমি সেল করছি তার মানে 125 টাকায়। তবেই তো আমার 25 টাকা লাভ হচ্ছে, তাই না? এইবারে বইয়ের মধ্যে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, বইয়ের মধ্যে দেখো বলে দিয়েছে সেল প্রাইস 6 লাখ। ঠিক আছে, সেল প্রাইস, তাহলে বইয়ের মধ্যে সেল প্রাইস কত বলে দিয়েছে, 6 লাখ। তাহলে এইটা কি, সেল প্রাইস। আর আমাদের নির্ণয় করা সেল প্রাইস কত, মানে আমাদের নির্ণয় করা সেল প্রাইস, এই দেখো আমাদের নির্ণয় করা সেল প্রাইস হলো এইটা, দেখো তাই না? তাহলে আমাদের নির্ণয় করা সেল প্রাইস আর এটা হলো কি, বইতে দেওয়া সেল প্রাইস, তো দুটোই তো সেম সেল প্রাইস, দুটোই তো একই ব্যাপার, সেম, তাই জন্য সমান চিহ্ন দিচ্ছি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 125 মানে 6 লাখ। তাহলে এক মানে কত, ঐকিক নিয়ম আমরা করব, ঐকিক নিয়ম করব। আর দেখবে বইয়ের মধ্যে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে, কস্ট প্রাইস উইল বি, তাহলে কস্ট প্রাইস জানতে চেয়েছে মানে আমাকে কি জানতে চেয়েছে, এই দেখো কস্ট প্রাইস, এই দেখো কস্ট প্রাইস মানে কত, 100 ইজুকাল টু কত জানতে চেয়েছে। তাহলে বলো 100 ইজুকাল টু কত হবে, তাহলে এখানে কত হচ্ছে, 6 লাখ, আর এখানে কত হচ্ছে, 100। তাহলে চলো আমরা 25 দিয়ে কাটি, 25 দিয়ে আমি যদি 100-কে ভাগ করি কত হবে, 4। 25 দিয়ে 125-কে ভাগ করলে কত হবে, 5, তাই না? আবার দেখো 5 একে 5, 5 12 60, আর এখান থেকে দেখো চারটে শূন্যকে আমি কেটে এখানে নিয়ে নেব। তাহলে এই তো আমাদের প্রায় হয়ে গেল। তাহলে এখানে আমরা দেখো, আমি এখানে অ্যান্সারটা লিখছি, তাহলে দেখো এখানে কত হচ্ছে, 1,20,000, আর এখানে 4, তাহলে কত হবে, হবে 4 × 48, আর তোমার চারটে শূন্য। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, 4,80,000, এটাই হলো কিন্তু কস্ট প্রাইস। দেখো কত নম্বর অপশনে রয়েছে, বি এর দাগে কিন্তু রয়েছে। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল অ্যান্সার। চলো এটাকে মুছে দেবো। তো দেখো এবারে আমরা কিন্তু করব 28 এর অঙ্কটা। তো দেখো 28-এ দেখবে বলে দিয়েছে কারেন্ট রেশিও কত বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু 5:3, ওয়ার্কিং ক্যাপিটাল 2,40,000, তাহলে কারেন্ট লাইবিলিটিস কত। তাহলে দেখবে আগের ভিডিওতেই কিন্তু আমি তোমাদেরকে ওয়ার্কিং ক্যাপিটালের একটা সূত্র লিখিয়েছিলাম। দেখো ওয়ার্কিং ক্যাপিটালের একটা সূত্র লিখিয়েছিলাম, ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং এর ডাব্লিউ, ক্যাপিটালের সি, ইজুকাল টু কারেন্ট অ্যাসেট, দেখো কারেন্টের সি অ্যাসেটের এ, মাইনাস কারেন্ট লাইবিলিটিস, কারেন্টের সি আর লাইবিলিটিস এর জন্য আমি এখানে কি লিখবো, এল।
ঠিক আছে? তাহলে এবারে তোমরা আমাকে বলবে, দেখো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে ওয়ার্কিং ক্যাপিটাল 2,40,000 বলেছে, তাহলে আমি ওয়ার্কিং ক্যাপিটালের নিচে কত লিখবো? 2,40,000। দেখো কারেন্ট অ্যাসেট কত লিখবো? কারেন্ট অ্যাসেট কিন্তু দেখো বলে দিয়েছে কারেন্ট, দেখবে একটা কথা এখানে কিন্তু খুব ভালো করে দেখবে, দেখো কারেন্ট রেশিও কত বলেছে। কারেন্ট রেশিও মানে কি? সিআর। কারেন্ট রেশিও মানে কি? কারেন্ট অ্যাসেট, এটা তো তোমরা সবাই জানো যে কারেন্ট, আমি যদি এখানে দেখো লিখি কারেন্ট রেশিও, বের করবার সূত্র কি? কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস, এটা তো তোমরা সবাই জানো। তাহলে দেখো বলে দিয়েছে কারেন্ট রেশিওটা কত হবে, কারেন্ট রেশিওটা বলেই দিয়েছে দেখো 5:3, মানে কি 5/3, তাই না? এর মানেটা কি? 5/3 মানে হলো, 5/3 মানে হলো এইটা হলো কি কারেন্ট অ্যাসেট, আর এইটা হলো কি কারেন্ট লাইবিলিটিস, তাই না? বোঝা গেল? আবারও বলছি, এইটা হলো কি কারেন্ট অ্যাসেট আর এটা হলো কি কারেন্ট লাইবিলিটিস। বোঝা গেল? তাহলে কারেন্ট অ্যাসেটে আমি কত বসাবো? 5, সাথে আমরা একটা এক্স নিয়ে নেবো, ঠিক আছে? আর কারেন্ট লাইবিলিটিসে কত বসাবো? 3 বসাবো, সাথে একটা এক্স নিয়ে নেবো। কেন আমি এক্সটা নিলাম? তার কারণ হলো দেখো, নিশ্চয়ই 5/3 কেন হয়েছে, এখানে নিশ্চয়ই কিছু একটা নাম্বার এখানে এরকম ছিল, বড় কিছু একটা নাম্বার ছিল, হয়তো এরকম কিছু একটা ছিল, ভাবো এরকম কিছু একটা তো ছিল, কাটাকুটি হয়ে অ্যান্সার হয়েছে 5/3, ঠিক আছে? এরকম কিছু হয়ে কাটাকুটি হয়ে অ্যান্সার হয়েছে 5/3। তাহলে আসল নাম্বারটা কত ছিল আমি তো জানি না, তাই জন্য আমি এখানে একটা করে এক্স ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো, বিয়োগ করলে আমরা কিন্তু পাবো 2x। তাহলে দুইটা রয়েছে গুণ, এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেল। তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করলে আমরা কত পাবো? 1,20,000। এক্স ইজুকাল টু 1,20,000। এবারে আমাদের কাছে দেখো কি জানতে চেয়েছে অ্যান্সারে, আমাদের কাছে কিন্তু দেখবে অ্যান্সারে জানতে চেয়েছে কারেন্ট লাইবিলিটি উইল বি, কারেন্ট লাইবিলিটি। তাহলে দেখো কারেন্ট লাইবিলিটি কত হবে? কারেন্ট লাইবিলিটিসকে আমি সিএল বলে দেখো লিখছি, তাহলে দেখো কারেন্ট লাইবিলিটিস কত? এই দেখো কারেন্ট লাইবিলিটিস মানে হলো এই যে এইটা, তাই না? 3x। তাহলে এই লিখবো 3x। তাহলে 3, আর এক্স এর জায়গায় কত লিখবো? এক্স এর মান দেখো আমরা কত পেয়েছি? 1,20,000। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 3,60,000, ঠিক আছে? তাহলে এই তো আমাদের অ্যান্সার, এটাই হয়ে গেল কি আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারলে। চলো, তাহলে আমাদের হয়ে গেল, এর অ্যান্সার হবে কিন্তু 28 এরটা সি হবে। যদিও বইয়ের মধ্যে নান অফ দিস আছে অ্যান্সারে, কিন্তু বইয়ের অ্যান্সারটা ভুল আছে, তোমরা কিন্তু এই অ্যান্সারটাই করবে। দেখো ঠিক এই রকমই একটা অঙ্ক আমি স্ক্রিনের ওপর তোমাদের দেখাচ্ছি, দেখতে পেয়েছো দেখো স্ক্রিনের ওপরে। তো সেখানেও এটা হলো 42 এর অঙ্ক, এটা কিন্তু তোমরা নিজেরা করবে ঠিক এই প্রসেসে, এটা তোমাদের এইচডাব্লিউ করে এই হোমওয়ার্কটা করে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, এটা কিন্তু তোমাদের কাজ, এটা কিন্তু তোমরা করবে, ঠিক আছে? এর উত্তর তোমরা দেবে, এর উত্তর তুমিই দেবে। ঠিক আছে? তাহলে দেখো বলেই দিয়েছে ইফ ফার্মস ওয়ার্কিং ক্যাপিটাল 3 লাখ অ্যান্ড কারেন্ট রেশিও কত বলে দিয়েছে? 2.5:1, দেন দ্য ভ্যালু অফ কারেন্ট অ্যাসেট। তাহলে এখানে যেমন কারেন্ট লাইবিলিটিস জানতে চেয়েছে, ওখানে তোমরা কি করবে? কারেন্ট অ্যাসেটটা বের করবে। এই তো জাস্ট একটু ডিফারেন্স আছে এইটুকুনি, আর কিন্তু পুরো সব সেম আছে। কারেন্ট ওই ওয়ার্কিং ক্যাপিটালের জায়গায় এই অঙ্কে যে ওয়ার্কিং ক্যাপিটাল যেটা দেওয়া রয়েছে, যেমন তোমার কত দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে এই তোমার 3 লাখ, এখানে তোমরা লিখবে কত? 3 লাখ, ঠিক আছে? এখানে কত লিখবে? এখানে এই এক্স এর জায়গাতে কত ধরে নেবে তোমরা? 2.5, ঠিক আছে? কারেন্ট অ্যাসেট তার মানে কত? 2.5, 2.5, আর এখানে কত ধরে নেবে? 1, ঠিক আছে? তারপরে তোমরা এটাকে মাইনাস করবে, করলে কত পাবে? এই দুটোকে মাইনাস করলে পাবে 1.5 এক্স। তারপরে তোমরা ক্যালকুলেটারে যেভাবে করে করে অ্যান্সার জানাবে আমাকে, ঠিক আছে? তাহলে চলো আমরা চলে যাব নেক্সট অঙ্কে। হুম, তো দেখো এবারে আমরা করব 30-এর দাগের অঙ্কটা। 30-এর দাগের অঙ্কে দেখবে বলে দিয়েছে ইফ স্টক টার্নওভার ইজ 5 টাইমস হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড ডেজ। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ডেজ, ঠিক আছে? দিনের হিসাবে করতে বলেছে ফর দ্য ইয়ার 2000, তোমার 2023-এ। তাহলে দেখবে এখানে 30-এর দাগের অঙ্কতে যেটা আমাদেরকে বলে দিয়েছে সেটা হলো কিন্তু স্টক টার্নওভার রেশিও। তাহলে দেখো এখানে দেখো আমি লিখছি কি স্টক টার্নওভার রেশিও, এটা কিন্তু আগের ভিডিওতে পার্ট 3-তে আমি আলোচনা করেছিলাম, ঠিক আছে? টার্নওভার রেশিও,
তো স্টক টার্নওভার রেশিও 5 টাইমস রয়েছে। এর কথাটার মানে কি? এই কথাটার মানে হলো কিন্তু কি, এই কথাটার মানে যে আমি স্টকের অর্ডার বছরে 5 বার করছি। এই কথাটার মানে হলো কি, আমি বছরে 5 বার 5 টাইমস আমি কিন্তু স্টকের অর্ডার করছি। তাহলে কত দিন অন্তর অন্তর করব? দিন কেন বললাম? বইয়ের মধ্যে ডেজ কথাটা কিন্তু উল্লেখ করা আছে। তাহলে আমি কি করব? 365 দিনকে ভাগ করব 5 দিয়ে। তাহলে কত হবে? 5 7 35, 1 15, 5 3 15। তাহলে 73 দিন অন্তর অন্তর আমি কি করব? স্টকের অর্ডার করব, তাই না? তাহলে এই আমাদের হয়ে গেল কতটা? 30-এরটা। চলো এরপরে আমরা নেক্সট চলে যাব 31-এর দাগে। তাহলে দেখো 31-এর দাগে কি বলছে? তো দেখো এখানে 31-এর দাগে কি বলে দিয়েছে? ইফ ক্যাশ সেলস 50,000, ক্রেডিট সেলস 4,50,000, কস্ট অফ গুডস সোল্ড 4,40,000, তাহলে জানতে চেয়েছে দেন গ্রস প্রফিট রেশিও উইল বি। তাহলে আমাদের কাছে যেটা জানতে চেয়েছে সেটা কি? গ্রস প্রফিট রেশিও। তাহলে দেখো গ্রস, আমি দেখো এখানে লিখে রাখি প্রফিট গ্রস প্রফিট রেশিও আমাদের কাছে জানতে চেয়েছে। আচ্ছা, গ্রস প্রফিট রেশিও বের করবার সূত্র আমরা কি জানি বলো? গ্রস প্রফিট রেশিও বের করবার সূত্র হলো গ্রস প্রফিট, ঠিক আছে, বাই নেট সেলস ইনটু 100, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের সূত্রটা। এইবারে আমরা কি করব বলো তো? গ্রস প্রফিট রেশিও, আমরা গ্রস প্রফিটটা বইয়ের মধ্যে বলে দিয়েছে কিনা দেখব। দেখো অঙ্কের মধ্যে কোথাও গ্রস প্রফিট বলে দেওয়া নেই কিন্তু। তাহলে গ্রস প্রফিট আমাদের আলাদা করে বের করতে হবে। তারপরে দেখো এখানে নেট সেলস রয়েছে, নেট সেলসটা কিন্তু অঙ্কের মধ্যে বলে দেওয়া আছে, সরাসরি বলে দেওয়া নেই। তাহলে দেখো যেটা বলে দেওয়া রয়েছে সেটা হলো, দেখো বলে দিয়েছে ক্রেডিট সেল 4,50,000 আর ক্যাশ সেলস 50,000। তাহলে দুটোকে আমি মিলিয়েই পেয়ে যাব কি? নেট সেলস, ঠিক আছে। ধারে বিক্রি হয়েছে আমার কত? 50,000, এই সরি, ধারে বিক্রি হয়েছে 4,50,000 আর ক্যাশে বিক্রি হয়েছে 50,000। তাহলে এই তো নেট সেল কত হবে? 50,000 আর 4,50,000 ইন্টু কত লিখবো? 100। কিন্তু গ্রস প্রফিট এটা তো বলে দেয়নি। তাহলে আমাদেরকে কিন্তু গ্রস প্রফিট বের করে নিতে হবে। কিভাবে বের করব? দেখো এটা কিন্তু আমি তোমাদের পার্ট টু এর ভিডিওতে করিয়েছিলাম। দেখো আমরা গ্রস প্রফিট কোথা থেকে বের করি? ফাইনাল অ্যাকাউন্ট থেকে, ট্রেডিং, তাই না? ট্রেডিং থেকে কিন্তু আমরা বের করি। তো ট্রেডিংয়ে আমরা এখানে কি ক্রেডিট আর এই সাইডে হয় ডেবিট। আচ্ছা, এইখানে আমরা কি লিখি? ওপেনিং স্টক, তারপরে কি লিখি? পারচেস, তাই না? পারচেস লিখি। তারপরে আমরা কি লিখি পারচেসের পরে? যদি কোনো ওয়েজেস থাকে, মানে কোনো ডাইরেক্ট এক্সপেন্সেস থাকে, সেইগুলোকে আমরা লিখি, ঠিক আছে। তো দেখো অঙ্কের মধ্যে কোথাও ওপেনিং স্টকও নেই, কোথাও পারচেসও নেই। আচ্ছা, এই সাইডে আমরা কি লিখি? লিখি ক্লোজিং স্টক। তারপরে আমরা কি লিখি? সেলস। তাহলে দেখো আমরা এইখানে কি লিখি? এই জায়গাটাতে লিখি সেলস, তাই তো, সেলস। যেটা আমি জানি কত? এই যে তোমার 50,000 আর 4,50,000, মানে টোটাল হলো কত? টোটাল আমার সেল হলো তার মানে 5 লাখ। এটা জানি বলে লিখে নিলাম, এটা আমি লিখে নিলাম। কিন্তু ওপেনিং স্টক, তারপরে এগুলো কি আমরা জানি? ক্লোজিং স্টক জানি না। তাহলে দেখো আমি একটাই মাত্র শব্দ লিখবো যার মধ্যে এই ওপেনিং স্টক, পারচেজ আর ক্লোজিং স্টক ইনক্লুড থাকে। বোঝা গেল? সেই শব্দটা কি? সেই শব্দটা হলো কিন্তু কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে। তোমাদেরকে বলেছি কস্ট অফ গুডস সোল্ড মানে কি? কস্ট অফ গুডস সোল্ড এই কথাটার মানে হলো আমরা যে গুডস সোল্ড করছি, বিক্রি করছি, সেটা তৈরি করতে কত কস্ট পড়েছে, মানে কত খরচা হয়েছে, ঠিক আছে। তো এইটাকে আমরা কি করে বের করি মনে রাখবে? আমরা বের করি, এটাকে বের করবার সূত্র হলো ওপেনিং স্টক, আমি ওপেনিংকে না শর্টে ওপি বলে লিখছি, প্লাস পারচেস, তাকে আমি শর্টে পিইউআর বলে লিখছি, প্লাস কোনো ডাইরেক্ট এক্সপেন্সেস, শর্টে আমি তাকে ইএক্সপি বলে লিখছি, মাইনাস ক্লোজিং স্টক, শর্টে আমি সিএল বলে লিখছি, ঠিক আছে। এইগুলো ওপেনিং স্টক, পারচেস, এক্সপেন্সেস, এবং তার থেকে যদি আমি ক্লোজিং স্টক মাইনাস করি তাহলেই আমি কি পেয়ে যাব? কস্ট অফ গুড সোল্ড। তাহলে আমার কাছে এখানে ওপেনিং স্টকও নেই,
পারচেসও নেই, এখানে ক্লোজিং স্টকও নেই। আমি শুধু একটা জিনিস লিখবো, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে এই শব্দটার মধ্যেই কিন্তু রয়েছে ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, এক্সপেন্সেস, এবং সেখান থেকে বিয়োগ যাচ্ছে কত, ক্লোজিং স্টক। ঠিক আছে, তাহলে এই শব্দটার মধ্যেই ঢুকে রয়েছে বা মিশে রয়েছে এই চারটে জিনিস। ঠিক আছে, এবং তার অ্যামাউন্ট কত বলে দিয়েছে, এর অ্যামাউন্ট দেখবে বইয়ের মধ্যে বলে দেওয়া রয়েছে 4,40,000। তাহলে আমি এখানে লিখি 4,40,000। তার মানে এই 4,40,000-এর মধ্যে কি কি রয়েছে, ওপেনিং স্টক রয়েছে। আর লেখার দরকার নেই ওপেনিং স্টক, কারণ এইটার মধ্যেই কিন্তু রয়েছে ওপেনিং স্টক, এর মধ্যেই রয়েছে পারচেস, এর মধ্যেই রয়েছে এক্সপেন্সেস, আর এর মধ্যেই রয়েছে এখানকার এই ক্লোজিং স্টকটা। তাহলে এই চারটে জিনিস, ক্লোজিং স্টক, ওপেনিং এবং পারচেস, সব কিন্তু এইটার মধ্যে ঢুকে রয়েছে। তাহলে এবারে আমরা কি করব, বিয়োগ করব। এখানে কত রয়েছে, 5,00,000। আবার দেখো এখানেও কত রয়েছে, 5,00,000 থেকে আমি যদি 4,40,000 বিয়োগ করি কত হবে, 60,000। তাহলে এই 60,000 হলো কি আমার গ্রস প্রফিট, যাকে আমি লিখছি জিপি বলে। গ্রস প্রফিট কত, 60,000। তাহলে চলো আমি এখানে কত লিখবো, লিখবো কিন্তু 60,000। ঠিক আছে, এবার আমি এই সাইডে করছি। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 60,000, আর এখানে কত হচ্ছে, যোগ করলে হবে তোমার 5,00,000 ইন্টু কত, 100। তাহলে চলো কাটাকুটি করব। এখান থেকে তোমার তিনটে চারটে পাঁচটা শূন্য কাটলাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা শূন্য কাটলাম, 5 × 5 = 5, 2 × 10। তাহলে হচ্ছে কত, 6 আর 2 গুণ করলে 12% লিখবো। এই তোমাদের হয়ে গেল অ্যান্সার, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এখানে দেখো 100 থাকলে সবসময় পার্সেন্ট লিখবে। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগ, কমপ্লিট 31-এর দাগ। চলে যাব নেক্সট অঙ্কে। তো দেখো এবারে কিন্তু আমরা করব 36-এর দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে ইফ কস্ট অফ গুড সোল্ড, দেখো এখানে বলেই দিয়েছে 3,00,000 টাকা, দ্য ভ্যালু অফ ওপেনিং স্টক ক্লোজিং স্টক উইল বি 50,000, 70,000, দেন কি বলে দিয়েছে, স্টক টার্নওভার রেশিও। তাহলে এটা তো তোমরা জানোই কিভাবে করতে হবে, স্টক টার্নওভার রেশিও। স্টক টার্নওভার রেশিও আমাদের বার করতে বলেছে, টার্নওভার রেশিওটা আমাদের বের করতে বলেছে। তাহলে স্টক টার্নওভার রেশিও বের করবার সূত্র আমরা কি জানি, কস্ট অফ গুড সোল্ড মানে সিওজিএস বাই, আমরা কি জানি, অ্যাভারেজ স্টক, অ্যাভারেজ স্টক। তাহলে এটা বলো, সিওজিএস তো এখানে স্পষ্টভাবে বলেই দিয়েছে, মানে কস্ট অফ গুড সোল্ড দেখো বলেই দিয়েছে কত, 3,00,000 টাকা, 3,00,000 টাকা। এবারে যেটা যেটা বলেছে যে অ্যাভারেজ স্টক, সেটাও দেখো বলেই দিয়েছে, কিন্তু কি বলে দিয়েছে সেখানে দেখো বলেই দিয়েছে ওপেনিং স্টক আর ক্লোজিং স্টক। ওপেনিং স্টক কত বলেছে, 50,000, আর ক্লোজিং স্টক 70,000। তাহলে আমরা কি করে বের করবো, অ্যাভারেজ স্টক, স্টক দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে, তাহলে 50,000 যোগ কত, 70,000। ওপেনিং আর ক্লোজিংকে যোগ করে কি করব, 2 দিয়ে ভাগ করব, তাহলেই হয়ে যাবে। তাহলে 3,00,000 যেমন আছে আছে। আচ্ছা এই দুটোকে আমরা যদি যোগ করি, দেখো 50,000 আর 70,000 যোগ করলে কত হবে, হবে কিন্তু 1,20,000, এবং তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, করলে কিন্তু পাবো 60,000। ঠিক আছে, তাহলে চলো কাটাকুটি করলে হবে কত, 5 টাইমস। ঠিক আছে, 5 টাইমস, এই তো আমাদের হয়ে গেল। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। কত নম্বর অপশানে আছে তোমরা দেখে নাও, ডি এর দাগে কিন্তু রয়েছে। ঠিক আছে, চলো এবারে আমরা চলে যাব 38-এ। তো দেখো 38-এর অঙ্কে বলে দিয়েছে ইফ ক্রেডিট রেভিনিউ ফ্রম অপারেশন 5,00,000, ক্যাশ রেভিনিউ ফ্রম অপারেশন 1,00,000, অ্যান্ড কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন ইজ 4,50,000, দেন দ্য গ্রস প্রফিট রেশিও উইল বি ড্যাশ। তাহলে দেখো আমাদের কাছে জানতে চেয়েছে কি, আমাদের কাছে এটা কত দাগের অঙ্ক, 38। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে কি, গ্রস প্রফিট রেশিও। তাহলে দেখো আমি এখানে লিখি প্রফিট গ্রস প্রফিট রেশিও আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে চলো আগে আমরা কি করব, গ্রস প্রফিট রেশিও বের করবার সূত্রটা আগে আমরা লিখব। তাহলে গ্রস প্রফিট রেশিও বের করবার সূত্র আমরা কি জানি, গ্রস প্রফিটকে আমি শর্টে জিপি বলে লিখছি, বাই নেট সেলস ইনটু 100। এবারে দেখো আমাদের অঙ্কের মধ্যে গ্রস প্রফিট কি স্পষ্টভাবে কিছু বলে দেওয়া আছে, কিছু কিন্তু বলে দেওয়া নেই। আচ্ছা আমাদের এখানে নেট সেলস বলে দেওয়া রয়েছে, নেট সেলস
সেইভাবে বলে দেওয়া নেই, তো আমরা বের করে নেব। দেখো নেট সেলস কি করে বের করব? দেখো বইয়ের মধ্যে বলেছে ক্রেডিট রেভিনিউ ফ্রম অপারেশন, তার মানেই হলো ক্রেডিট সেলস, ঠিক আছে। তারপরে দেখবে বলে দিয়েছে ক্যাশ রেভিনিউ ফ্রম অপারেশন, এটা হলো ক্যাশ সেলস, ঠিক আছে। তাহলে ক্যাশ সেলস আর ক্রেডিট সেলসকে আমি যদি যোগ করি তাহলেই কি পেয়ে যাব আমরা? নেট সেলস, ঠিক আছে। তাহলে দেখো ক্যাশ সেলস কত, ক্রেডিট সেল 5 লাখ, ক্যাশ সেলস 1 লাখ, যোগ করলেই পেয়ে যাব আমি 5 লাখ হলো তোমার ক্রেডিট সেল আর 1 লাখ হলো ক্যাশ সেল। তাহলে এই দুটোকে যোগ করলেই আমি কি পেয়ে গেলাম? পেয়ে যাব নেট সেলস, ঠিক আছে। এইবারে খুব ভালো করে তোমরা দেখবে গ্রস প্রফিট কিন্তু বলে দেয়নি। গ্রস প্রফিট এটা কিন্তু আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা গ্রস প্রফিট কি করে বের করব? আগের অঙ্কটাতেই তোমাদের দেখিয়েছি। ফাইনাল অ্যাকাউন্টে আমরা কি করি বলো? ফাইনাল অ্যাকাউন্টে দেখবে আমরা এই তো ক্রেডিট আর এই হলো ডেবিট। তাহলে এখানে এই সব জায়গাতে এখানে আমি সেলটাকে লিখবো, সেল, এখানে আমি সেল লিখছি। সেলস হলো টোটাল 5 লাখ আর 1 লাখ কত, 6 লাখ, টোটাল হলো 6 লাখ, তাই তো। আচ্ছা আমি এখানটাতে লিখি জিরোটাকে 6 লাখ। আর এইখানে আমি ওপেনিং স্টক, পারচেজ, এখানে ক্লোজিং স্টক না লিখে একটা ওয়ার্ডে কিভাবে প্রকাশ করব? একটা ওয়ার্ডে প্রকাশ করব কিন্তু সিওজিএস এর মধ্যেই ঢুকে রয়েছে, ইনক্লুড রয়েছে তোমার ওপেনিং স্টক, পারচেস, কোনো ডাইরেক্ট এক্সপেন্সেস থাকলে সেইগুলো, ক্লোজিং স্টক, ঠিক আছে। তাহলে আলাদা করে আর এখানে ওপেনিং স্টক, পারচেস, ক্লোজিং স্টক লেখার কি দরকার আছে? নেই তো। তাহলে দেখো কস্ট অফ গুড সোল্ড কত বলে দিয়েছে অঙ্কের মধ্যে, দেখো কস্ট অফ গুড সোল্ড 4,50,000 বলেই দিয়েছে, যেটাকে দেখবে বলছে কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন। কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন মানেই হলো কি কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে। সেটা কত বলছে? 4,50,000, ঠিক আছে। তাহলে চলো এবারে আমরা এখান থেকে জাস্ট বিয়োগ করে নেবো, হয়ে যাবে এই তো 6 লাখ। আবার দেখো এই তো 6 লাখ, এই 6 লাখ থেকে এইটাকে বিয়োগ করব, করলেই কত পেয়ে যাব? 1,50,000। তাহলে এই আমার হয়ে গেল কি জিপি মানে গ্রস প্রফিট। গ্রস প্রফিট কত? 1,50,000। তাহলে চলো আমি এখানে লিখবো কত? 1,50,000। তাহলে এখানে দেখো আমি করে দিচ্ছি অঙ্কটাকে। তাহলে এখানে হচ্ছে কত? 1,50,000। আর এখানে দেখো 5 লাখ আর একে কত? 6 লাখ হবে। তাহলে এখানে দেখো 100 রয়েছে, কাটাকুটি করি নিচ থেকে, তোমার 5টা শূন্য, ওপর থেকে 1 2 3 4টে, আরো একটা শূন্য কাটলাম। তাহলে চলো এবার 2 দিয়ে কাটলে কত হবে? 5। আর এখানে 2 দিয়ে কাটলে কত হবে? 3। আবার 3 একে 3, 3 5 15। তাহলে 5 আর 5 হবে কত? 25। তাহলে এই আমাদের হয়ে গেল 25%। দেখো এবারে আমরা কিন্তু করব 43 এর অঙ্কটা। তাহলে দেখো 43 এর অঙ্কে বলে দিয়েছে এ ফার্মস কারেন্ট অ্যাসেট কত বলে দিয়েছে? 4,50,000। কারেন্ট রেশিও দেখবে বলে দিয়েছে 3:1। তাহলে বলেছে রেভিনিউ ফ্রম অপারেশন ইজ কত বলেছে? 12,00,000 টাকা। ইটস ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার বলে দিয়েছে রেশিও উইল বি ড্যাশ দেখবে বলেছে। তো দেখো এটাকে আমরা এখানে কি করে করব? দেখবে বইয়ের মধ্যে প্রথমে দেখবে বলে দিয়েছে কি কারেন্ট রেশিও। তাহলে দেখো এটা কত দাগ? 42। তাহলে দেখবে 42তে প্রথমে দেখবে বলে দিয়েছে কি কারেন্ট রেশিও, আমি শর্টে লিখছি সিআর বলে। কারেন্ট রেশিও ইজুকাল টু আমরা কি জানি? কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট রেশিও বইয়ের মধ্যে কত বলে দিয়েছে? কারেন্ট রেশিও বলছে 3:1, যাকে আমি এইভাবে লিখতে পারি 3/1। এবার কারেন্ট অ্যাসেট এটা কি বইয়ের মধ্যে বলে দিয়েছে? দেখো কারেন্ট অ্যাসেট কিন্তু বলে দিয়েছে 4,50,000। তো দেখো 4,50,000 যেমন আছে আমি দেখো এখানে লিখছি 4,50,000। কারেন্ট লাইবিলিটিস কিন্তু আমরা জানি না, তাহলে আমি আগে এখান থেকে কারেন্ট লাইবিলিটিসকে বের করে নেব। তাহলে দেখো কারেন্ট লাইবিলিটিস বের করে নেবো, কোনাকুনি গুণ করি। কারেন্ট লাইবিলিটিস আর 3কে গুণ করলে হবে 3 ইন্টু কারেন্ট লাইবিলিটিস, আর 1 আর এটাকে গুণ করলে হবে 4,50,000। এবারে দেখো 3টা গুণ রয়েছে ওই সাইডে পাঠিয়ে দেবো, তাহলে হবে কত তোমার? 4,50,000 বাই 3। তাহলে এখানে হচ্ছে কত? কারেন্ট লাইবিলিটিস হচ্ছে তোমার 1,50,000।
তাহলে আমরা কারেন্ট লাইবিলিটিস পেলাম 1,50,000, কিন্তু আমাদের কাছে মোটেও কিন্তু কারেন্ট লাইবিলিটিস জানতে চাইনি। আমাদের কাছে কি জানতে চেয়েছে? ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। তাহলে দেখো আমি এখানে দেখো লিখছি, আমাদের কাছে যেটা জানতে চেয়েছে সেটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার, টার্নওভার, আমি এখানে দেখো লিখছি হাইফেন দিয়ে, এখানে লিখছি টার্নওভার রেশিও। এইটা কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে এর আমাদের কি করতে হবে? সূত্রটা লিখতে হবে। তাহলে সূত্রটা খুব ভালো করে জানবে। সূত্রটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিওর সূত্র হলো কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড মানে সিওজিএস বাই শেয়ার হোল্ডার ফান্ড। মানে শেয়ার হোল্ডার ফান্ড মানেই কি? ক্যাপিটাল। ঠিক আছে, শেয়ার হোল্ডার ফান্ড মানে হলো ক্যাপিটাল। তাহলে দেখো আমি এখানে লিখছি শেয়ার হোল্ডার ফান্ড বলেই, দেখো আমি এখানে লিখে রাখছি শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডার্স ফান্ড, তার মানে কি? ক্যাপিটাল। এবারে সিওজিএস কি আমরা জানি অঙ্কের মধ্যে? দেখো সিওজিএস কিন্তু মানে বলে দিয়েছে, দেখো কস্ট অফ গুডস সোল্ডটাকে নামটা একটু চেঞ্জ করে দিয়েছে, বলেছে রেভিনিউ ফ্রম অপারেশন ইজ 12 লক্ষ। দেখো রেভিনিউ ফ্রম অপারেশন এটাই হলো কিন্তু কস্ট অফ গুডস সোল্ড, সেটা কত বলে দিয়েছে? 12 লক্ষ। তাহলে দেখো আমি কস্ট অফ গুডস সোল্ডে কত লিখবো? 12 লক্ষ। খুব ভালো কথা, 12 লক্ষ। কিন্তু এই যে শেয়ার হোল্ডার ফান্ড বা ক্যাপিটালে আমি কি লিখবো? তো দেখো এবারে আমরা করব শেয়ার হোল্ডার ফান্ড। এবারে দেখো আমি তোমাদেরকে বললাম শেয়ার হোল্ডার ফান্ডের কিন্তু আরেক নাম হলো ক্যাপিটাল। শেয়ার হোল্ডার ফান্ডও যা, ক্যাপিটালও কিন্তু ওই সেম ব্যাপার। তাহলে ক্যাপিটাল বের করবার তাহলে নিয়মটা কি? আমি যদি আরেকটু লিখি ওয়ার্কিং ক্যাপিটাল, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল বের করবার নিয়ম কি আমরা জানি? কারেন্ট অ্যাসেট মাইনাস কি? কারেন্ট লাইবিলিটিস, তাই না? তাহলে এখানে খুব ভালো করে তোমরা দেখবে, তাহলে এখানে দেখো ওয়ার্কিং ক্যাপিটালটা কত হবে? কারেন্ট অ্যাসেট আমরা জানি কিন্তু, দেখো 4,50,000, 4,50,000, সেখান থেকে কারেন্ট লাইবিলিটিস আমরা কত পেয়েছি? 1.5 লক্ষ। তাহলে আমরা যদি কারেন্ট এই ওয়ার্কিং ক্যাপিটাল বের করি, মানে মোট কথা ক্যাপিটাল বের করলেই হলো। ঠিক আছে, ক্যাপিটাল মানেই হলো তোমার কি? শেয়ার হোল্ডার ফান্ড। ঠিক আছে, তাহলে দেখো আমরা ওয়ার্কিং ক্যাপিটাল কত পেলাম? 3 লক্ষ। ওয়ার্কিং ক্যাপিটাল আমি পেলাম কত? 3 লক্ষ। বোঝা গেল? তাহলে এই তো হয়ে গেল। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল বা যে কোনো ক্যাপিটাল বের করলেই হবে, আর ক্যাপিটাল মানেই হলো শেয়ার হোল্ডার ফান্ড। তাহলে চলো কাটাকুটি যদি আমি করি তাহলে হবে কিন্তু 4 টাইমস। ঠিক আছে, 4 টাইমস হবে কিন্তু অ্যান্সার। বোঝা গেল? চলো এই আমাদের হয়ে গেল 42। নেক্সট আমরা চলে যাব। তো দেখো এবারে আমরা করব কিন্তু লাস্ট অঙ্ক, সেটা হলো কিন্তু 45। দেখো 45-এ কিন্তু বলে দিয়েছে কারেন্ট রেশিও 1.75। আচ্ছা আমি আগে এখানে লিখি কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও ইজুকাল টু আমরা কি জানি? কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস। এবারে দেখো কারেন্ট রেশিওতে দেখবে কত বলে দিয়েছে? 1.75, তাই তো? এই হলো 1.75/1। আচ্ছা কারেন্ট অ্যাসেটে কত বসাবো? বসাবো কিন্তু 3,50,000। তাহলে দেখো আমি এখানে লিখবো কত? 3,50,000 বলেই দিয়েছে কারেন্ট অ্যাসেট, লিখে দিলাম। কারেন্ট লাইবিলিটিস কি অঙ্কের মধ্যে বলেছে? বলেনি। তাহলে আমি শুধু লিখছি দেখো কারেন্ট লাইবিলিটিস। এবার আমরা কোনাকুনি গুণ করব, ঠিক আছে? করে আমরা কারেন্ট লাইবিলিটিসটা বের করব। তাহলে দেখো আমি এইটা আর এটাকে গুণ করব, আর কারেন্ট লাইবিলিটিসের সঙ্গে এইটাকে গুণ করব। তাহলে কারেন্ট লাইবিলিটিস ইন্টু কত হবে? 1.75, আর একের সাথে এটা গুণ করলে কত হবে? 3,50,000ই হবে। এবারে খুব ভালো করে দেখবে কারেন্ট লাইবিলিটিস ইজুকাল টু কত হবে? এটা তো গুণ রয়েছে, ওই সাইডে গেলে কি হবে? ভাগ। তাহলে ভাগ করব আমরা 1.75 দিয়ে। তাহলে বলো এবার এটাকে ডিভাইড করলে কত হবে? হবে কিন্তু 2 লক্ষ টাকা। তাহলে এটাকে সিএল ইজুকাল টু হবে 2 লক্ষ টাকা। তাহলে কারেন্ট লাইবিলিটিস কত হলো? 2 লক্ষ টাকা। এবার আমাদের কাছে জানতে চেয়েছে কিন্তু অ্যাসিড টেস্ট রেশিও। ঠিক আছে, কি জানতে চেয়েছে? অ্যাসিড টেস্ট রেশিও। এই অ্যাসিড টেস্ট রেশিওর আরেক নাম কি? কুইক রেশিও। ঠিক আছে, বা লিকুইড রেশিও, মনে রাখবে। আচ্ছা এখানে আমরা কি জানি সূত্রটা? কারেন্ট অ্যাসেট সেখান থেকে বিয়োগ যায়, মাইনাস যায় প্রিপেড এক্সপেন্সেস আর স্টক। ঠিক আছে, প্রিপেড এক্সপেন্সেস আর স্টক। প্রিপেডকে আমি শর্টে প্রি বলে লিখলাম। আর নিচে কারেন্ট লাইবিলিটিস থেকে কি বিয়োগ যায়? ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট। ঠিক আছে, তাহলে আমরা দেখি কারেন্ট অ্যাসেটের জায়গায় কত বসাবো? কারেন্ট অ্যাসেট
এই দেখো কারেন্ট অ্যাসেট তো বলে দেওয়াই রয়েছে 3,50,000। তাহলে 3,50,000 সেখান থেকে মাইনাস যাবে স্টক। তাহলে বলো স্টকের ভ্যালু কত? বইয়ের মধ্যে দেখে নাও। দেখো স্টককে বলা হয় ইনভেন্টারি, ইনভেন্টারি 1,00,000, প্রিপেড এক্সপেন্সেস 25,000। তাহলে এই হলো 1,00,000, এই হলো 25,000 প্রিপেড এক্সপেন্সেস। ঠিক আছে, এবং কারেন্ট লাইবিলিটিস দেখো কত রয়েছে, এই দেখো কারেন্ট লাইবিলিটিস 2,00,000। তাহলে এখান থেকে বিয়োগ যাবে ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট অঙ্কের মধ্যে যেহেতু নেই, তাহলে বিয়োগ কত যাবে? নীল, মানে জিরো বিয়োগ যাবে। তাহলে 3,50,000 থেকে 1,00,000 আর 25,000 বিয়োগ করলে কত হবে? হবে কিন্তু 2,25,000, এখানে হবে 2,25,000, 2,25,000, আর 2,00,000 থেকে শূন্য বিয়োগ করলে কত? 2,00,000। এবারে আমরা যদি এইটাকে এইটা দিয়ে ভাগ করি, তাহলে কত পাবো? পাবো কিন্তু 1.125:1। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কগুলো শেষ।